আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই ভিডিও যখন করছি ঠিক সেই সময়টাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে আছেন। তার এই সফরটি কৌশলগত দিক থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রিজনে চীনের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি রয়েছে সেগুলোর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশ চীন থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণের পরিমাণ মোর দ্যান ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলার। এককভাবে চীন আমাদের কাছে এই টাকাটা পাবে। আমাদের মোট বিদেশি ঋণ হলো $১২০ বিলিয়ন। তার মধ্যে কেবলমাত্র চীনই এখানে যদি $১২ বিলিয়ন আমাদের কাছে পায়, তাহলে আমাদের টোটাল ঋণের 10% এই যাবৎ আমরা ৭০ থেকে এ পর্যন্ত ৭১ থেকে এ পর্যন্ত যত ঋণ করেছি, তো সেই ঋণের যেটা স্থিতি এটি এসে এখন দাঁড়িয়েছে ১ লক্ষ মানে $১২০ বিলিয়ন। $১২০ বিলিয়ন মধ্যে অন অ্যাভারেজে যদি $১২ বিলিয়ন, এটা $২-১ বিলিয়ন কম বেশি হতে পারে। তো এই $১২ বিলিয়ন চীন আমাদের কাছে পাবে, এটার পেমেন্ট রিপেমেন্ট। এর বাইরে আমাদের অর্থনীতির রিকনস্ট্রাকশন, অন্যান্য সব মিলিয়ে অ্যাটলিস্ট এই মুহূর্তে $৩ বিলিয়ন আমাদের নগদ দরকার, যেটি আশা করছি আমরা চীন থেকে সেটি পাব। ২ নম্বর হলো যে আমাদের যে ব্যবসা বাণিজ্য যেখানে রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, সেখানে আরও প্রায় ২০ থেকে ২৫ বিলিয়ন একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের দরকার। শেখ হাসিনার জামানাতে এরকম একটা প্রথম যখন সেখানে গেলেন, কথা হয়েছিল যে $৪০ বিলিয়ন চীন বাংলাদেশে ইনভেস্ট করবে এবং সেই $৪০ বিলিয়ন পর্যায়ক্রমে ইনভেস্ট করবে, এটা নিয়ে আমরা খুব আনন্দে মেতেছিলাম। কিন্তু চীন এর বিনিময়ে যে শর্তগুলো দিয়েছিল, আওয়ামী লীগ সরকার সেই শর্তগুলো একটাও পূর্ণ করেনি, ফলে চীনের সেই বিনিয়োগ আসেনি। অধিকন্ত চীন শেখ হাসিনার জামানার একদম শেষ সময়টা পর্যন্ত পৃথিবীতে যদি ১ নম্বর তাকে কেউ সমর্থন দিয়ে থাকে, ইভেন বেটার দ্যান ভারত, সেটি চীন দিয়েছে। তারা আনকন্ডিশনালি শেখ হাসিনাকে টাকা দিয়েছে। বলা হয়ে থাকে যে ২০১৮ সনের যে নির্বাচন, সেই নির্বাচনে সত্য মিথ্যা আমি আগে বলে নিচ্ছি, আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম। তো সেই নির্বাচনে ভারতের সঙ্গে বিএনপির একটা নেগোসিয়েশন হয়েছিল, ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হয়েছিল। তাতে বলা হয়েছিল যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, একটা সার্বজনীন চমৎকার একটি নির্বাচন হবে এবং বিএনপিকে ৮০ থেকে ৮৫টি সিট দেওয়া হবে, যেভাবে এবার ৭০ থেকে ৭৮ বা ৮০টির মতো সিট জামাত পেয়েছে। দেখেন কোনো টু শব্দ হচ্ছে না। তো ওই রকম একটা যদি অবস্থা ২০১৮ সনে হতো, জামাত এবং বিএনপিকে যদি ৮০টা সিট আওয়ামী লীগ দিত, তাহলে ৫টি বছর আওয়ামী লীগ সগর্বে সুন্দরভাবে থাকতে পারত এবং এখন ভারতের যে বদনাম হচ্ছে সেই বদনামটা হতো না। এবং এই কাজটি ভারত প্রাণান্ত চেষ্টা করেছিল। কিন্তু শেষের দিকে একেবারে নির্বাচনের ৩-৪ দিন আগে শোনা কথা, চীনের গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনে অ্যাটলিস্ট ৩,০০০ কোটি টাকা, কেউ কেউ বলে ৩০,০০০ কোটি টাকা, কেউ বলে ৩,০০০ কোটি টাকা, এটি যে নির্বাচন হয়েছিল ২০১৮ সনে তার ২ থেকে ৩ দিন আগে প্রতিটি থানা, উপজেলা, জেলাতে এই টাকাটা চীন বিনিয়োগ করে। বিনিয়োগ করে ওই নির্বাচনে ভারত যেভাবে চাচ্ছিল সেটিকে উল্টে দেয়। উল্টে দিয়ে যে নির্বাচন হয় সেখানে ৬ থেকে ৭টি সিট বিএনপিকে দেওয়া হয় এবং সারা বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তাতে করে আওয়ামী লীগ আজীবনের জন্য পচে যায়, ভারত আজীবনের জন্য বিএনপির কাছে বিশ্বস্ততা হারায়। এরকম একটা পরিস্থিতি তৈরি করে বলা হয়ে থাকে এটা চীনের যে একটা ফাঁদ, এই ফাঁদে শেখ হাসিনা পড়েছিলেন, যেটা তার ইচ্ছা ছিল না। এবং নির্বাচনের পর ১৮ সালের নির্বাচনের পরে শেখ হাসিনা ওয়াজ সারপ্রাইজ মোর দ্যান এনিথিং। এই বছর যদি আপনি ধরেন রেজাল্ট দেখে ২১১ সিট দেখে বিএনপির লোকজন ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, তিনি যে আশ্চর্য হয়েছেন। একইভাবে ২০০৮ সনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফল দেখেও কিন্তু শেখ হাসিনা অবাক হয়েছিলেন। তিনি সংখ্যাধিক্য আশা করেছিলেন, অর্থাৎ হয়তো ১৫২, ১৫৫, বড়দের ১৬০ এরকম সিট হবে, কিন্তু ২/৩ ব্রুট মেজরিটি পাবে, এটা শেখ হাসিনা কল্পনা করেননি। এবং উনি ওনার প্রথম
যে সংসদীয় বৈঠক, সেই বৈঠকে তিনি আমাদের যারা নতুন এমপি আমাদেরকে দাঁড়াতে বলেছিলেন। উনি আমাদের সবাইকে দেখে ঠিক মাথায় হাত দিলেন যে, আল্লাহ এটা কী করে সম্ভব? আমি তো এটা আশাই করিনি। জনাব তারেক রহমান সাহেব সে কথাটা হয়তো বলেননি কারো সাথে এভাবে, কিন্তু তিনিও মনে, মনে চিন্তা করছেন যে ২১১টা সিট কী করে এলো? এভাবে তো হওয়ার কথা নয়। তো যা হোক এনিওয়ে সেটা হয়ে গেছে। তো এরকম যখন আমাদের নির্বাচনে নানা রকম ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, দেশ-বিদেশে বিভিন্ন চক্রান্ত থাকে, এভাবে অতি আশ্চর্য রকম ফলাফল চলে আসে। তো চীন যে ২০১৮ সনে যে গ্রিপের মধ্যে আওয়ামী লীগকে আনার চেষ্টা করলো, সেটা তারা প্রাণান্ত চেষ্টা করলো এবং ২০১৮ সনে ২০২৪ সনে পৃথিবীতে সবার আগে যারা কংগ্রাচুলেশন জানিয়েছিল আওয়ামী লীগকে, সেটা হলো চীন। যেহেতু এই দুটো নির্বাচনের সঙ্গে ২৪ এবং ১৮ দুটো নির্বাচনের সঙ্গেই চীন পরিপূর্ণভাবে জড়িত ছিল। ভারত চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু এভাবে নয়। ভারত যেভাবে চেয়েছিল যে বিরোধী দল হিসেবে এদের অবস্থান থাকুক, এবারও কিন্তু ভারত চেয়েছিল যে অ্যাটলিস্ট রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেও আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। তো ভারতের সব চাওয়া হয়তো পূর্ণ হয়েছে নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ ভারতের ফাঁদে পা দেয়নি। তারা রিফাইন্ড করতে রাজি হয়নি, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়তে রাজি হয়নি, শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ এটা হয়নি। ফলে কি হলো, এখন আসলে সত্যিকার অর্থে সরকার একটা বিপত্তিতে আছে। তো এনিওয়ে এখন এই অবস্থাতে তারেক রহমান সাহেব চীনে গেছেন। ভারত যেভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এখন যাকে বলা হয় একটা গ্রিপের মধ্যে পেয়ে গেছে। এখন আওয়ামী লীগকে যদি ভারত বলে যে আমাকে রংপুর লিখে দিতে হবে, তোমাকে আমি কালকে ক্ষমতায় বসাবো, আপনি বলেন তো আওয়ামী লীগ কি ওখানে দিল্লিতে বসে তারা বলবে আমরা রাজি হব না? আওয়ামী লীগ যদি বলে যে ঠিক আছে তোমাকে আমরা বাংলাদেশ দখল করব, তোমরা বাংলাদেশের মুখ্যমন্ত্রী হবে, গভর্নর হবে, পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো, কালকে তোমাদের ক্ষমতা ফিরিয়ে দেবো, আওয়ামী লীগের জায়গায় যদি আপনি হতেন, আপনি কি করতেন বলেন? আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে, আওয়ামী লীগ মানে ভারত যেভাবে আওয়ামী লীগকে একটা মানে যাকে বলে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, এই ফাঁদের কারণে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য ভারত যে শর্ত দেবে সেই শর্তেই আসলে আওয়ামী লীগ রাজি হবে বা রাজি হতে বাধ্য। ঠিক একই কাজ আমেরিকা করেছিল। তারা ডিপ স্টেটের যে এজেন্ট, তাদের সঙ্গে তাদের এটা বোঝাই যায়, এরকম একটা চুক্তি হয়েছিল। আমেরিকা যা চেয়েছে তারা ঠিক সেম কাজটি তারা করেছে, কিন্তু করেও তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি। এজন্য আমেরিকার খুব রাগ। একইভাবে এখন যেভাবে চীন তারেক রহমান সাহেবকে একটা গ্রিপের মধ্যে নিয়ে এসছে, একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, ভারতের সাথে সম্পর্ক শেষ, আমেরিকার সাথে সম্পর্ক শেষ, আমার বন্ধু জাদু জানে, ওই জাদু পর্যন্ত, এই গান পর্যন্ত শেষ। এবং এই কাজটি আমার বন্ধু জাদু জানে, এই কাজটি যে চায় না, মানে আনোয়ার ইব্রাহিমকে দিয়ে করায়নি, আপনি কি করে বুঝলেন? আপনারা জানেন যে আনোয়ার ইব্রাহিমের উপর চীনের একটা বিরাট প্রভাব আছে এবং তাকে সম্মান দেখানো হয়েছে, আন্তরিকতা দেখানো হয়েছে, কিন্তু কিছু দেওয়া হয়নি, অভুক্ত রাখা হয়েছে। সেই অভুক্ত জায়গা থেকে গিয়ে এখন তারেক রহমান সাহেব যদি চীন থেকে খালি হাতে আসেন, বাংলাদেশে মুখ দেখাতে পারবেন না। এর কারণ হলো মালয়েশিয়ার সফর থেকে তিনি এসে বলার মতো, বাংলাদেশে বলবেন আমি এটা নিয়ে এসেছি মালয়েশিয়া থেকে, এরকম কোনো কিছু তৈরি হয়নি। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে তাকে একটা সমঝোতা আসতে হবে। এখন সেই সমঝোতাগুলো কি হতে পারে? ইতিমধ্যে বাংলাদেশে প্রায় সবাই জানেন যে চীন থেকে অনেকগুলো 10টা না 20টি যুদ্ধ বিমান কেনা হবে। C-10 বা কি যেন একটা যুদ্ধ বিমান আছে, যেটা অত্যন্ত ইফেক্টিভ। এই মুহূর্তে F-35 মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক জঙ্গি বিমান F-35, এই F-35 বা MiG-29 এগুলোকে টেক্কা দেওয়ার মতো চীনের যে জঙ্গি বিমান, যেটি বিগত ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে ভারতের আকাশকে তছনছ করে দিয়েছে পাকিস্তান মানে বিমান বাহিনী। এবং এই যুদ্ধ বিমানগুলোর কারণে তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের একেবারে হাত ধরে ভারত বলতে গেলে একটা যুদ্ধবিরতি পাকিস্তানের সাথে করতে রাজি হয়েছে এবং এই যুদ্ধে পাকিস্তানের জয়লাভের কারণে আজ ওসিম মুনির সেই দেশের ফিল্ড মার্শাল, এবং সেই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে দেওয়া হচ্ছে। আর সেই যুদ্ধ বিমান যদি বাংলাদেশে থাকে এবং সেগুলো চালানোর জন্য চাইনিজ
এক্সপার্ট বাংলাদেশে আসবে, পাকিস্তানি পাইলট আসবে, বাংলাদেশি পাইলট এক্সপার্ট হবে, এবং এগুলো সবই শিলিগুড়ি করিডোরের ওখানে আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরে, যেটা সামরিক বিমানবন্দর, সেখানে নতুন করে বিমানবন্দর নির্মিত হয়ে সেখানে রাখা হবে। এটা ভারতের জন্য বোঝার চেষ্টা করেন কি সমস্যা। ভারত যেখানে এখন রংপুর বিভাগ কিনে নিতে চাচ্ছে, ভারত যেখানে রংপুর বিভাগ দখল করতে চাচ্ছে, পুরো বাংলাদেশ দখল করতে চাচ্ছে, তখন চীনের এই বিমানগুলো যদি থাকে, চীনা এক ডিভিশন সৈন্য যদি বাংলাদেশে থাকে, তাহলে ওই পুরো অঞ্চলটি, মানে আপনি ম্যাপের দিকে তাকান, যেটি এখন আমাদের জন্য লায়াবিলিটিস, সেটি আমরা একেবারে উত্তরবঙ্গ থেকে পার হয়ে সোজা ফেনী পর্যন্ত মধ্যে যে জায়গাটা আছে সমান করে আমরা নিয়ে নিতে পারবো, এবং চীন সেটা চায়। এবং এটা যখন ভারত দেখছে বা বুঝছে, তখন ভারতের অবস্থাটা কী। আর এই যে তারেক রহমান সাহেবকে বাগে পেয়ে এখন সেই উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প, তারপর সেখানে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নির্মাণ, এবং উত্তরবঙ্গে 1000 শয্যার 8টি হাসপাতাল সারা বাংলাদেশে হবে, তার মধ্যে একটি হাসপাতাল উত্তরবঙ্গে হবে, বা মানে চীনের অর্থায়নে। এরপর চীনের অর্থায়নে সেই পদ্মা ব্যারেজ সেটা হবে, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু। এগুলা মানে আমাদের জন্য বিরাট একটা স্বপ্নের বিষয়, কারণ এটা চীনের জন্য তো ওয়ান টুর বিষয়। এবং এ ধরনের প্রকল্প যখন হবে, তখন সেখানে দুই হাতে মানে মানে অর্থ কামানোর ধান্দা থাকবে। কেন চীন সবসময়ই করে কি, যে টাকা দেয় সেই টাকাতে দুর্নীতি করার একটা সুযোগ করে দেয়, এবং সেই দুর্নীতির করার এমন সুযোগ করে দেয়, সেই সুযোগের ফলে শেখ হাসিনার সাধ্য ছিল না পদ্মা সেতুতে দুর্নীতি বন্ধ করার, শেখ হাসিনার সাধ্য ছিল না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি বন্ধ করার। কাজে আবার যদি এই চীনা প্রকল্পগুলো এভাবে চলে আসে, এটি দেওয়াই হবে মূলত লুটপাট করার জন্য। 50% কাজ হবে, বাকি 50% মেরে দেওয়া হবে, যাতে করে প্রকল্প দীর্ঘায়িত হয়, চীনের আরও লাভ হয়, বাংলাদেশ ঋণের জালে আবদ্ধ থাকে, এবং প্রতিটি প্রজেক্ট নন ভায়াবল, লাভজনক হবে না। তো আগে যে মহাজনী কারবার করতেন গ্রামে, যে ঠিক আছে আগে তুমি আমার মুনাফাটা দাও, আসল দেওয়ার দরকার নেই, আসলটা থাকুক। এরকম একটা ঋণের জালে চীন যাদেরকে ধরেছে, প্রায় সবাইকে এভাবে ঋণের জালে আবদ্ধ করে ফেলেছে, এবং অনেকটা কৃতদাসের মতো করে ফেলেছে। তো বাংলাদেশ ঠিক সেই জায়গাতে গিয়ে পা দেবে, নাকি শেখ হাসিনার মতো একটা ভারসাম্যপূর্ণ মানে কূটনীতি স্থাপন করার চেষ্টা করবে, ভারত এবং চীন দুইজনকেই সমানভাবে খেলবে। এটি এই তারেক রহমান সাহেবের জন্য বলতে গেলে একটা অগ্নি পরীক্ষা, এবং সেই অগ্নি পরীক্ষা এখন তিনি চীনের মাটিতে দিচ্ছেন। আপনারা জানেন যে চীনের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং এই মুহূর্তে বলা হয় পৃথিবীর সবচেয়ে রাফ অ্যান্ড টাফ ম্যান। কথা বলেন একেবারে কম, আপনি তার কোনো হাসির ছবি দেখতে পারবেন না, হাসেন না, বলতে গেলেই না। পুতিন হাসেন, কিন্তু তিনি হাসেন।